শুনছেন শুনছেন গল্প স্বল্প, শুধুমাত্র 100.1 FM গোল্ডে। শুরু হচ্ছে গল্প নিশীথে। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ডাক্তার, ডাক্তার, ডাক্তার! জ্বালাতন করলো ডাক্তার! এই অর্ধেক রাতে কে? চোখ মেলে দেখি আমাদের জমিদার দক্ষিণারঞ্জন বাবু। ধরফড় করে উঠে পিঠ ভাঙা চৌকিটা টেনে এনে তাকে বসতে দিলাম এবং উদ্বিগ্নভাবে তার মুখের দিকে তাকালাম। ঘড়িতে দেখি তখন রাত 2:30। দক্ষিণারঞ্জন বাবু বিবর্ণ মুখে বিস্ফারিত নেত্রে বললেন, আজ রাত্রে আবার সেই রকম উপদ্রব আরম্ভ হয়েছে। তোমার ওষুধ কোনো কাজে দিল না বাবা। আমি একটু সসংকোচে বললাম, আপনি বোধহয় নেশার মাত্রা একটু বাড়িয়েছেন না? দক্ষিণারঞ্জন বাবু অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, ওটা তোমার ভারী ভুল। আরে গোড়া থেকে বিবরণ না শুনলে তুমি আসল কারণটা অনুমান করতে পারবে না। কুলুঙ্গির মধ্যে টিনের ছোট ডিবায় সামান্য কেরোসিনের বাতি জ্বলছিল। আমি সেটাকে উস্কে দিলাম। একটুখানি আলো জেগে উঠল আর অনেকখানি ধোঁয়া বার হতে লাগলো। কোঁচাখানা গায়ের উপর টেনে একখানা খবরের কাগজ পাতা প্যাক বাক্সের উপরে বসলাম। দক্ষিণারঞ্জন বাবু বলতে লাগলেন, আমার প্রথম পক্ষের স্ত্রীর মতো এমন গৃহিণী অতি দুর্লভ ছিল, কিন্তু আমার বয়স তখন বেশি ছিল না। বুঝতেই পারছো, একটু রসিক ছিলাম। তার উপর আবার কাব্যশাস্ত্রটা ভালো করে পড়েছিলাম, তাই শুধু গিন্নির গিন্নিপনাতে মন উঠত না। কালিদাসের সেই শ্লোকটা প্রায়ই মনে হতো, গৃহিণী সচিব সখী মিথ প্রিয় শিষ্যা ললিতে কলাবিধৌ। কিন্তু আমার গিন্নির কাছে ওরকম ললিত কলাবিধির কোনো উপদেশ খাটত না। আর প্রেমিকের মতো তার সঙ্গে কথা বলতে গেলে সে হেসে উড়িয়ে দিত। গঙ্গার স্রোতে যেমন ইন্দ্রের হাতি নাকাল হয়েছিল, তেমনি তার হাসির মুখে বড় বড় কাব্যের টুকরো আর ভালো ভালো আদরের সম্ভাষণ মুহূর্তের মধ্যে অপদস্থ হয়ে ভেসে যেত। তার হাসার আশ্চর্য ক্ষমতা ছিল। তারপর 8 বছর 4 হলো আমাকে সাংঘাতিক রোগে ধরেছিল। ওষ্ঠব্রণ হয়ে, জ্বর বিকার হয়ে মরার উপক্রম। বাঁচার কোনো আশা ছিল না। একদিন এমন হলো যে ডাক্তার জবাব দিয়ে গেল। এমন সময় এক আত্মীয় কোথা থেকে এক ব্রহ্মচারী এনে উপস্থিত করলো। সে ঘিয়ের সঙ্গে একটা শিকড় বেটে আমাকে খাইয়ে দিল। ওষুধের গুণেই হোক বা অদৃষ্টক্রমেই হোক, সে যাত্রা বেঁচে গেলাম। রোগের সময় আমার স্ত্রী দিন রাত এক মুহূর্তের জন্য বিশ্রাম করেননি। সেই কটা দিন একটা অবলা স্ত্রীলোক মানুষের সামান্য শক্তি নিয়ে প্রাণপণ ব্যাকুলতার সঙ্গে দরজায় উপস্থিত যমদূতগুলোর সঙ্গে অনবরত যুদ্ধ করেছিল। তার সমস্ত প্রেম, সমস্ত হৃদয়, সমস্ত যত্ন দিয়ে আমার এই অযোগ্য প্রাণটাকে যেন বুকের শিশুর মতো 2 হাতে ঢাকা দিয়ে রেখেছিল। খাওয়া ছিল না, ঘুম ছিল না, জগতের আর কোনো কিছুর প্রতি দৃষ্টি ছিল না। যম তখন ব্যর্থ বাঘের মতো আমাকে তার কবল থেকে ফেলে চলে গেল। কিন্তু যাওয়ার সময় আমার স্ত্রীকে একটা প্রচন্ড বড় থাবা মেরে গেল। আমার স্ত্রী তখন গর্ভবতী ছিলেন। কিছুদিন পরে এক মৃত সন্তান প্রসব করলেন। তারপর থেকেই তার নানা রকম জটিল ব্যামোর শুরু হলো। তখন আমি তার সেবা আরম্ভ করে দিলাম। তাতে উনি বিব্রত হয়ে উঠলেন। বলতে লাগলেন, করো কি? লোকে বলবে কি? অমন করে দিন রাত্রে তুমি আমার ঘরে যাতায়াত করো না তো বাবু। যেন নিজে পাখার হাওয়া খাচ্ছি এরকম ভান করে রাতে যদি তাকে তার জ্বরের সময় পাখার হাওয়া দিতে যেতাম, ভারী একটা কাড়াকাড়ি ব্যাপার শুরু হয়ে যেত। কোনোদিন যদি তার শুশ্রূষা উপলক্ষে আমার খাওয়ার নির্ধারিত সময় 10 মিনিট পেরিয়ে যেত, তবে সেও নানা রকম অনুনয় বিনয় অনুরোধ উপরোধ করে যেভাবেও খাইয়ে দিত।
অল্প সেবা করতে গেলে হিতে বিপরীত হয়ে উঠত। তিনি বলতেন, আহ করো কি, পুরুষ মানুষের অতখানি বাড়াবাড়ি ভালো নয় বাবু। আমাদের সেই বরানগরের বাড়িটা বোধহয় তুমি দেখেছো, হ্যাঁ? বাড়ির সামনেই বাগান, আর বাগানের সামনেই গঙ্গা বইছে। আমাদের শোবার ঘরের নিচেই দক্ষিণের দিকে খানিকটা জমি মেয়েদের বেড়া দিয়ে ঘিরে আমার স্ত্রী তার নিজের মতো এক টুকরো বাগান বানিয়েছিলেন। সমস্ত বাগানটার মধ্যে সেই টুকরোটাই অত্যন্ত সাদাসিধে এবং নিতান্ত দেশি, অর্থাৎ তার মধ্যে গন্ধের চেয়ে বর্ণের বাহার বেশি, ফুলের চেয়ে পাতার বৈচিত্র্য বেশি ছিল না। আর টবের মধ্যে অকিঞ্চিতকর ছোট ছোট চারা গাছের পাশে বেল, জুঁই, গোলাপ, গন্ধরাজ, করবী আর রজনীগন্ধাই বেশি ছিল আর কি। প্রকাণ্ড একটা বকুল গাছের তলা সাদা মার্বেল পাথর দিয়ে বাঁধানো ছিল। সুস্থ অবস্থায় তিনি নিজে দাঁড়িয়ে দুবেলা তা ধুয়ে সাফ করে রাখতেন। গরমকালে কাজের অবকাশে সন্ধ্যের সময় ওটাই তার বসার জায়গা ছিল। সেখান থেকে গঙ্গা দেখা যেত, কিন্তু গঙ্গা থেকে কুঠির পানসির বাবুরা তাকে দেখতে পেত না। সে যাকে অনেকদিন বিছানায় পড়ে থাকার পর একদিন চৈত্রের শুক্লপক্ষের সন্ধ্যায় তিনি বললেন, ঘরে বন্ধ থেকে আমার প্রাণ কেমন করছে। আজ একবার আমার সেই বাগানে গিয়ে বসবো। আমি তাকে বহু যত্নে ধরে ধীরে ধীরে সেই বকুল গাছের তলায় সেই পাথরের বেদিতে নিয়ে গিয়ে শুইয়ে দিলাম। আমারই কোলে তার মাথাটা তুলে রাখতে পারতাম, কিন্তু জানি সেটাকে সে অদ্ভুত আচরণ মনে করবে, সেই জন্য একটা বালিশ এনে তার মাথার তলায় রেখে দিলাম। দুটো একটা করে বকুল ফুল ছড়তে লাগলো উপর থেকে, আর গাছের ডালের আড়াল থেকে জ্যোৎস্না তার রোগা মুখের উপর এসে পড়ল। চারদিক শান্ত, নিস্তব্ধ। সেই ঘন গন্ধে ভরা আধো ছায়া আধো অন্ধকারে একপাশে নীরবে বসে তার মুখের দিকে তাকিয়ে আমার চোখের জল চলে এলো। আমি ধীরে ধীরে তার কাছে এসে দু হাতে তার একটা রোগা হাত তুলে ধরলাম। তিনি তাতে কোনো আপত্তি করলেন না। কিছুক্ষণ এরকম চুপ করে বসে থেকে আমার হৃদয় কেমন উদ্বেলিত হয়ে উঠল। আমি বলে উঠলাম, তোমার ভালোবাসা আমি কোনো কালে ভুলবো না। তখনই বুঝলাম কথাটা বলার দরকার ছিল না। আমার স্ত্রী হেসে উঠলেন। সে হাসিতে লজ্জা ছিল, সুখ ছিল, আর কিছুটা অবিশ্বাস ছিল। আবার ওর মধ্যে ব্যঙ্গও ছিল। প্রতিবাদ হিসেবে একটা মাত্র কথা না বলে কেবল তার সেই হাসির দ্বারা জানিয়ে দিল, কোনো কালে ভুলবে না, এ কখনো সম্ভব নয়, আর আমি তা আশাও করি না। ওই মিষ্টি তীক্ষ্ণ হাসির ভয়েই আমি কখনো আমার স্ত্রীর সঙ্গে রীতিমতো প্রেমালাপ করতে সাহস করিনি। অসাক্ষাতের যে সমস্ত কথা মনে হতো তার সামনে গেলে সেগুলোকে নিতান্ত বাজে কথা বলে বোধ হতো। ছাপার অক্ষরে যেসব কথা পড়লে দু চোখ বেয়ে দরদর করে জল পড়তে থাকে, সেগুলো মুখে বলতে গেলে কেন যে হাসির উদ্রেক হয় আজ পর্যন্ত বুঝতে পারলাম না। বাদ প্রতিবাদ কথায় চলে, কিন্তু হাসির উপরে তো তর্ক চলে না, তাই চুপ করে যেতে হলো। জ্যোৎস্না আরেকটু উজ্জ্বল হয়ে উঠল। একটা কোকিল ক্রমাগতই কুহু কুহু ডেকে অস্থির হয়ে গেল। আমি বসে বসে ভাবতে লাগলাম, এমন জ্যোৎস্না রাত্রেও কোকিলের সেই প্রেয়সী কানে কি শুনতে পায় না? বহু চিকিৎসায় আমার স্ত্রীর রোগ উপশমের কোনো লক্ষণ দেখা গেল না। ডাক্তার বলল, একবার বায়ু পরিবর্তন করে দেখলে ভালো হয়। আমি স্ত্রীকে নিয়ে এলাহাবাদে গেলাম। এইখানে দক্ষিণাবাবু হঠাৎ থমকে চুপ করলেন। সন্দিগ্ধভাবে আমার মুখের দিকে তাকালেন, তারপর দুই হাতের মধ্যে মাথা রেখে ভাবতে লাগলেন। আমিও চুপ করে রইলাম। কুলুঙ্গিতে কেরোসিন মিটমিট করে জ্বলতে লাগলো, আর নিস্তব্ধ ঘরে মশার ভন ভন শব্দ সুস্পষ্ট হয়ে উঠল। হঠাৎ মনোভঙ্গ করে দক্ষিণাবাবু বলতে শুরু করলেন,
সেখানে হারান ডাক্তার আমার স্ত্রীকে চিকিৎসা করতে লাগলেন। অবশেষে অনেক কাল অনেক চেষ্টা করে শেষ অব্দি ডাক্তারও বললেন, আমিও বুঝলাম, আর আমার স্ত্রীও বুঝলো যে তার ব্যামো সারার নয়, তাকে চিররুগ্ন হয়েই কাটাতে হবে। তখন একদিন আমার স্ত্রী আমাকে বললেন, যখন ব্যায়ামও সারবে না আর শিগগিরই আমার মরার আশাও নেই, তখন আর কতদিন এই জীবন মৃতকে নিয়ে কাটাবে? তুমি তুমি বরং আরেকটা বিয়ে করো। এটা যে একটা অত্যন্ত সুযুক্তি আর সৎ বিবেচনার কথা, এর মধ্যে যে একটা ভারী মহত্ব, বীরত্ব বা অসামান্য কিছু আছে, এমন ভাব কিন্তু তার লেশমাত্র ছিল না। এইবার আমার হাসার পালা, কিন্তু আমার কি তেমন করে হাসার ক্ষমতা আছে? আমি উপন্যাসে প্রধান নায়কের মতো গম্ভীর উচ্চস্বরে বলতে গেলাম, যতদিন এই দেহের জীবন আছে। তিনি বাধা দিয়ে বললেন, নাও আর বলতে হবে না, তোমার কথা শুনি আর হেসে বাঁচি না। আমি পরাজয় স্বীকার না করে বললাম, এই জীবনে আর কাউকেও ভালোবাসতে পারবো না। শুনে আমার স্ত্রী আবার হেসে উঠলেন। তখন আমাকে চুপ করতে হলো। জানি না তখন নিজের কাছেও কখনো স্পষ্ট স্বীকার করেছি কিনা, কিন্তু এখন বুঝতে পারি এই আরোগ্য আশাহীন সেবা কার্যে আমি মনে মনে পরিশ্রান্ত হয়ে গিয়েছিলাম। এই কাজ বন্ধ করে দেব সেরকমও ভাবিনি, অথচ চিরজীবন এই চিররুগ্নকে নিয়ে বাঁচতে হবে এই কল্পনা আমার কাছে বেশ কষ্টকর ছিল। প্রথম যৌবনকালে যখন সামনে তাকিয়েছিলাম, তখন প্রেমের কুহকে, সুখের আশ্বাসে, সৌন্দর্যের মরীচিকায় সমস্ত ভবিষ্যৎ জীবন প্রফুল্ল দেখাচ্ছিল। আজ থেকে শেষ পর্যন্ত কেবলই আশাহীন সুদীর্ঘ সতৃষ্ণ মরুভূমি। আমার সেবার মধ্যে সেই আন্তরিক শ্রান্তি তিনি নিশ্চয় দেখতে পেয়েছিলেন। তখন জানতাম না, কিন্তু এখন সন্দেহ মাত্র নেই যে তিনি আমাকে শিশু শিক্ষার প্রথম ভাগের মতো অতি সহজে বুঝতে পারতেন। সেই জন্য যখন উপন্যাসের নায়ক সেজে গম্ভীরভাবে তার নিকট কবিত্ব ফলাতে যেতাম, তিনি এমন সুগভীর স্নেহ অথচ অদ্ভুত কৌতুকের সঙ্গে হেসে উঠতেন। আমার নিজের অগোচর অন্তরের কথা ও অন্তর্যামীর মতো তিনি সমস্তই জানতেন। এ কথা মনে করলে আজও লজ্জায় মরে যেতে ইচ্ছে করে। হারান ডাক্তার আমাদের স্বজাতীয়, তার বাড়িতে আমার প্রায় নিমন্ত্রণ থাকতো। কিছুদিন যাতায়াতের পর ডাক্তার তার মেয়েটির সঙ্গে আমার পরিচয় করিয়ে দিলেন। মেয়েটি অবিবাহিত, তার বয়স 15 হবে। ডাক্তার বলেন তিনি মনের মতো পাত্র পাননি বলে বিয়ে দেননি, কিন্তু বাইরের লোকের কাছে গুজব শুনতাম মেয়েটির কুলের দোষ ছিল। কিন্তু আর কোনো দোষ ছিল না, যেমন সুরূপ তেমনি সুশিক্ষা। সেই জন্য মাঝে মাঝে এক একদিন তার সঙ্গে নানা কথার আলোচনা করতে করতে আমার বাড়ি ফিরতে রাত হয়ে যেত। আমার স্ত্রীকে ওষুধ খাওয়ানোর সময় পার হয়ে যেত। তিনি জানতেন আমি হারান ডাক্তারের বাড়ি গিয়েছি, কিন্তু দেরি হওয়ার কারণ একদিনও আমাকে জিজ্ঞেস করেননি। মরুভূমির মধ্যে আর একবার মরীচিকা দেখতে শুরু করলাম। তেষ্টা যখন বুক পর্যন্ত, তখন চোখের সামনে পরিপূর্ণ স্বচ্ছ জল ছলছল ঢলঢল করতে লাগলো। তখন মনকে প্রাণপণে টেনে আর ফেরাতে পারলাম না। রোগীর ঘর আমার কাছে দ্বিগুণ নিরানন্দ হয়ে উঠল। তখন প্রায় শুশ্রূষা করার আর ওষুধ খাওয়ানোর নিয়ম ভাঙতে লাগলো। হারান ডাক্তার আমায় প্রায় মাঝে মাঝে বলতেন, যাদের রোগ সারার সম্ভাবনা নেই তাদের পক্ষে মৃত্যুই ভালো, কারণ বেঁচে থেকে তাদের নিজেরও সুখ নেই, অন্যেরও অসুখ। এ কথাটা সাধারণভাবে বলতে দোষ নেই, তবু আমার স্ত্রীকে লক্ষ্য করে এমন প্রসঙ্গ উত্থাপন করা তার উচিত হয়নি। কিন্তু মানুষের জীবন মৃত্যু সম্বন্ধে ডাক্তারদের মন এত অসাড় যে তারা ঠিক আমাদের মনের অবস্থা বুঝতে পারে না। হঠাৎ একদিন পাশের ঘর থেকে শুনলাম আমার স্ত্রী হারানবাবুকে বলছেন, ডাক্তার, কতগুলো মিথ্যে ওষুধ গিলিয়ে ডাক্তারখানার দেনা বাড়াচ্ছ কেন? যখন আমার প্রাণটাই একটা ব্যামো, তখন এমন একটা ওষুধ দাও যাতে শিগগিরই প্রাণটা চলে যায়। ডাক্তার বললেন, ছি, এমন কথা বলবেন না। কথাটা শুনে হঠাৎ আমার বুকে বড় আঘাত লাগলো।
ডাক্তার চলে গেলে আমার স্ত্রীর ঘরে গিয়ে তার শিয়রের পাশে বসলাম। তার কপালে ধীরে ধীরে হাত বুলিয়ে দিতে লাগলাম। তিনি বললেন, এ ঘর বড় গরম, তুমি বাইরে যাও। তোমার বেড়াতে যাওয়ার সময় হয়েছে, খানিকটা না বেরিয়ে এলে তোমার তো আবার রাত্রে খিদে হবে না। বেড়াতে যাওয়ার মানে হচ্ছে ডাক্তারের বাড়ি যাওয়া। আমি তাকে বুঝিয়েছিলাম খিদে টিদে যাতে হয় সেই জন্য খানিকটা বেরিয়ে আসা দরকার। এখন বুঝতে পারি তিনি প্রতিদিনই আমার এই ছলনাটুকু বুঝতেন। আমি নির্বোধ, মনে করতাম তিনি নির্বোধ। একদিন ডাক্তারবাবুর মেয়ে মনোরমা আমার স্ত্রীকে দেখতে আসার ইচ্ছে প্রকাশ করলেন। জানি না কি কারণে তার সেই প্রস্তাব আমার ভালো লাগলো না, কিন্তু প্রতিবাদ করার কোনো কারণ ছিল না। তিনি একদিন সন্ধ্যেবেলায় আমাদের বাড়িতে এসে উপস্থিত হলেন। সেদিন আমার স্ত্রীর ব্যথা অন্য দিনের তুলনায় কিছুটা বেড়ে উঠেছিল। যেদিন তার ব্যথা বাড়ে সেদিন তিনি অত্যন্ত স্থির হয়ে চুপটি করে থাকেন। শুধু মাঝে মাঝে মুঠো বন্ধ হতে থাকে আর মুখ নীল হয়ে আসে, তাতেই তার যন্ত্রণাটা বোঝা যায়। ঘরে কোনো সাড়া শব্দ ছিল না। আমি শিয়রের পাশে চুপ করে বসেছিলাম। সেদিন আমাকে বেড়াতে যাওয়ার জন্য অনুরোধ করেন এমন সামর্থ্য তার ছিল না, কিংবা হয়তো বড় কষ্টের সময় আমি কাছে থাকি এমন ইচ্ছা তার মনে মনে ছিল। চোখে লাগবে বলে কেরোসিনের আলোটা দরজার পাশে ছিল। ঘর অন্ধকার আর নিস্তব্ধ। কেবল এক একবার যন্ত্রণার একটু উপশম হলে আমার স্ত্রীর গভীর দীর্ঘ নিঃশ্বাস শোনা যাচ্ছিল। এমন সময়ে মনোরমা ঘরের দরজায় এসে দাঁড়ালো। উল্টো দিক থেকে কেরোসিনের আলো এসে তার মুখের ওপর পড়ল। আলো আধারে লেগে এসে কিছুক্ষণ ঘরের ভেতর কিছুই দেখতে না পেয়ে দরজার কাছে দাঁড়িয়ে ইতস্তত করতে লাগলো। আমার স্ত্রী চমকে উঠে আমার হাত ধরে জিজ্ঞাসা করলেন, ওকে? তার সে দুর্বল অবস্থায় হঠাৎ অচেনা লোক দেখে ভয় পেয়ে আমাকে 2-3 বার অস্ফুট সুরে প্রশ্ন করলো, ওকে? ওকে গো? আমার কেমন দুর্বুদ্ধি হলো, প্রথমে বলে ফেললাম, আমি চিনি না। বলা মাত্রই কে যেন আমাকে চাবুকের বাড়ি মারলো। সঙ্গে সঙ্গে পরের মুহূর্তে বললাম, ও আমাদের ডাক্তারবাবুর মেয়ে। স্ত্রী একবার আমার মুখের দিকে তাকালেন। আমি তার মুখের দিকে আর তাকাতে পারলাম না। পরক্ষণে তিনি ক্ষীণ স্বরে মনোরমাকে বললেন, আপনি আসুন। আমাকে বললেন, আলোটা ধরো। মনোরমা ঘরে এসে বসলেন। তার সঙ্গে রোগিনীর অল্প স্বল্প আলাপ চলতে লাগলো। এমন সময় ডাক্তারবাবু এসে উপস্থিত হলেন। তিনি তার ডাক্তারখানা থেকে 2 শিশি ওষুধ নিয়ে এসেছিলেন। সেই 2 শিশি বার করে আমার স্ত্রীকে বললেন, এই নীল শিশিটা মালিশ করবার, আর এটা খাবার। দেখবেন দুটোতে মেলাবেন না, এই ওষুধটা কিন্তু ভারী বিষ। আমাকেও একবার সতর্ক করে দিয়ে ওষুধ দুটি বিছানার পাশের টেবিলে রেখে দিলেন। বিদায় নেওয়ার সময় ডাক্তার তার মেয়েকে ডাকলেন। মনোরমা বলল, বাবা, আমি থাকি না, সঙ্গে মেয়ে তো কেউ নেই, এর সেবা করবে কে? আমার স্ত্রী ব্যস্ত হয়ে উঠলেন, বললেন, না না, আপনি আপনি কষ্ট করবেন না। পুরনো ঝি আছে, সে আমাকে মায়ের মতো যত্ন করে। ডাক্তার হেসে বললেন, উনি মা লক্ষ্মী, চিরকাল পরে সেবা করে এসেছেন, অন্যের সেবা সইতে পারেন না। মেয়েকে নিয়ে ডাক্তার যাওয়ার জন্য উদ্যোগ করছেন। এমন সময় আমার স্ত্রী বললেন, ডাক্তারবাবু, ইনি বদ্ধ ঘরে অনেকক্ষণ বসে আছেন, এনাকে একটু নিয়ে বাইরে বেরিয়ে আসতে পারেন? ডাক্তারবাবু আমাকে বললেন, আসুন না, আপনাকে নদীর ধার থেকে একবার বেরিয়ে আনি। আমি একটু আপত্তি দেখিয়ে পরক্ষণই আবার সম্মত হয়ে গেলাম। ডাক্তারবাবু যাওয়ার সময় 2 শিশি ওষুধ সম্বন্ধে আবার আমার স্ত্রীকে সতর্ক করে দিলেন। সেদিন ডাক্তারের বাড়িতেই খাওয়া দাওয়া সারলাম। ফিরে আসতে রাত হলো। এসে দেখি আমার স্ত্রী ছটফট করছে। অনুতাপে বিদ্ধ হয়ে জিজ্ঞেস করলাম, তোমার কি ব্যথা বেড়েছে? তিনি উত্তর করতে পারলেন না, নীরবে আমার মুখের দিকে তাকালেন। তার তখন কথা বলার ক্ষমতা চলে গেছে। আমি তৎক্ষণাৎ সেই রাতেই ডাক্তারকে ডেকে আনলাম।
ডাক্তার প্রথমে এসে অনেকক্ষণ কিছুই বুঝতে পারলেন না। অবশেষে জিজ্ঞেস করলেন, ইয়া, সেই ব্যথাটা কি বেড়ে উঠেছে? ওষুধটা একবার মালিশ করলে হয় না? বলে শিশিটা টেবিল থেকে নিয়ে দেখলেন সেটা খালি। আমার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, আপনি কি ভুল করে এই ওষুধটা খেয়েছেন? আমার স্ত্রী ঘাড় নেড়ে নীরবে জানালেন। ডাক্তার তৎক্ষণাৎ গাড়ি করে তার বাড়ি থেকে পাম্প আনতে ছুটলেন। আমি প্রায় অজ্ঞান হয়ে আমার স্ত্রীর বিছানার ওপরে গিয়ে পড়লাম। তখন মা যেমন তার বাচ্চাকে সান্ত্বনা দেয়, তেমনি করে তিনি আমার মাথা তার বুকের কাছে টেনে দুই হাতের স্পর্শে আমাকে তার মনের কথা বোঝাতে চেষ্টা করলেন। কেবল তার সেই করুণ স্পর্শের দ্বারাই আমাকে বারংবার করে বলতে লাগলেন, শোক করো না গো, ভালোই হয়েছে। তুমি তুমি সুখী হবে, আর সেই মনে করে আমিও সুখেই মরলাম। ডাক্তার যখন ফিরলেন তখন জীবনের সঙ্গে সঙ্গে আমার স্ত্রীর সকল যন্ত্রণা শেষ হয়ে গেছে। দক্ষিণাচরণ আর একবার জল খেয়ে বললেন, ওহ, বড় গরম, বড় গরম। বলে দ্রুত বার হয়ে বার কয়েক বারান্দায় পায়চারি করে বসলেন। বেশ বোঝা গেল তিনি বলতে চান না, কিন্তু আমি যেন জাদু করে তার কাছ থেকে কথা কেড়ে নিচ্ছি। আবার আরম্ভ করলেন, আমি মনোরমাকে বিয়ে করে দেশে ফিরলাম। মনোরমা তার তার বাবার সম্মতিতে আমাকে বিয়ে করলো। কিন্তু আমি যখন তাকে আদরের কথা বলতাম, প্রেমালাপ করে তার হৃদয়ে জায়গা করার চেষ্টা করতাম, সে কিন্তু হাসতো না, গম্ভীর হয়ে থাকতো। তার মনের কোথায় কোনখানে কি খটকা লেগে গিয়েছিল আমি কেমন করে বুঝব? এই সময় আমার নেশা করার প্রবণতাটা বেড়ে উঠল। একদিন প্রথম শরতের সন্ধ্যায় মনোরমাকে নিয়ে আমাদের বরানগরের বাগানে বেড়াচ্ছি। ছমছমে অন্ধকার হয়ে এসেছে। পাখিদের বাসায় ডানা ঝাড়ার শব্দটুকুও নেই। কেবল বেড়াবার পথের দুই ধারে ঘন ছায়া ভরা ঝাউ গাছ বাতাসে অল্প অল্প কাঁপছিল। ক্লান্ত হয়ে বোধ করি মনোরমা সেই বকুলতলার সাদা পাথরের বেদির উপর এসে তার নিজের দুই হাতের ওপর মাথা রেখে শুয়ে পড়ল। আমিও কাছে এসে বসলাম। সেখানে অন্ধকার আরো ঘন হয়ে এসেছে। যতটুকু আকাশ দেখা যাচ্ছে একেবারে তারায় তারায় আচ্ছন্ন। গাছের নিচের ঝিল্লির আওয়াজ যেন অনন্ত আকাশ থেকে নৈশব্দের একটা পাড় বুনে দিচ্ছে। সেদিনও বিকেল আমি কিছুটা নেশাগ্রস্ত ছিলাম, মনটাও একটু তরল ছিল। অন্ধকারে যখন চোখ সয়ে এলো, তখন বনের ছায়ার নিচে সেই ক্লান্ত নারীর আবছায়া মূর্তিটা আমার মনে এক অনিবার্য আবেগের সঞ্চার করলো। মনে হলো ও যেন একটি ছায়া, ওকে যেন কিছুতেই দুই হাত দিয়ে ধরতে পারবো না। এমন সময় অন্ধকার ঝাউ গাছের মাথায় যেন আগুন ধরল। তারপর কৃষ্ণপক্ষের জীর্ণ প্রান্ত হলুদ বর্ণ চাঁদ ধীরে ধীরে গাছের মাথার উপরকার আকাশে প্রকাশিত হলো। সাদা পাথরের উপর সাদা শাড়ি পরা সেই ক্লান্ত হয়ে শুয়ে থাকা নারীর উপর জ্যোৎস্না এসে পড়ল। আমি আর থাকতে পারলাম না। কাছে এসে দুই হাতে তার হাতটা তুলে ধরে বললাম, মনোরমা, তুমি আমাকে বিশ্বাস করো না, কিন্তু তোমাকে আমি ভালোবাসি। তোমাকে আমি কোনো কালে ভুলতে পারবো না। কথাটা বলা মাত্র চমকে উঠলাম। মনে পড়লো ঠিক এই কথাটা আরেকদিন আর কাউকে বলেছি। আর সেই মুহূর্তেই ঝাউ গাছের মাথার উপর দিয়ে কৃষ্ণপক্ষের পীতবর্ণ ভাঙা ছাদের নিচে দিয়ে গঙ্গার পূর্ব পাড় থেকে গঙ্গার সুদূর পশ্চিম পাড় পর্যন্ত হা 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 করে অতি দ্রুত বেগে একটা হাসি বয়ে গেল। সেটা মর্মভেদী হাসি নাকি আকাশ চেরা হাহাকার বলতে পারি না। আমি সেই মুহূর্তে পাথরের বেদির উপর থেকে অজ্ঞান হয়ে নিচে পড়ে গেলাম। যখন জ্ঞান হলো, দেখি আমার ঘরে বিছানায় শুয়ে আছি। আমার স্ত্রী জিজ্ঞেস করলেন, তোমার হঠাৎ এমন হলো কেন? আমি কেঁপে উঠে বললাম,
শুনতে পাওনি? সমস্ত আকাশ ভরে হা হা করে একটা হাসি বয়ে গেল। আমার স্ত্রী হেসে উঠে বললেন, সে বুঝি হাসি? সার বেঁধে এক ঝাঁক পাখি উড়ে গেল কিনা, তাদেরই পাখার শব্দ শুনেছিলে? দিনের বেলায় স্পষ্ট বুঝতে পারলাম পাখির ঝাঁক ওড়ার শব্দই বটে। এই সময়ে উত্তর প্রান্ত থেকে হাঁসেরা নদীর চরে চড়ার জন্য আসছে, কিন্তু সন্ধে হলে সে বিশ্বাস রাখতে পারতাম না। তখন মনে হতো চারদিকে সমস্ত অন্ধকার ভরে ঘন হাসি জমা হয়ে রয়েছে। সামান্য একটা উপলক্ষে হঠাৎ আকাশ ভরে অন্ধকার বিদীর্ণ করে ধ্বনিত হয়ে উঠবে। অবশেষে এমন হলো, সন্ধ্যের পর মনোরমার সঙ্গে একটা কথা বলতে আমার সাহস হতো না। তখন আমাদের বরানগরের বাড়ি ছেড়ে মনোরমাকে নিয়ে বোটে করে বার হলাম। অগ্রহায়ণ মাস, নদীর বাতাসে সমস্ত ভয় চলে গেল। কদিন বড় সুখে ছিলাম। চারদিকে সৌন্দর্যে আকৃষ্ট হয়ে মনোরমাও যেন তার হৃদয়ের বন্ধ দরজা অনেক দিন পরে ধীরে ধীরে আমার কাছে খুলতে লাগলো। গঙ্গা ছাড়িয়ে অবশেষে পদ্মায় এসে পৌঁছলাম। ভয়ঙ্করী পদ্মা তখন হেমন্তের নিদ্রাচ্ছন্ন সাপের মতো নির্জীবভাবে লম্বা শীতঘুমে আবিষ্ট ছিল। উত্তর পারে জনশূন্য, ঘাস শূন্য, দিগন্ত প্রসারিত বালির চর ধু ধু করছে, আর দক্ষিণের উঁচু পাড়ের ওপর গ্রামের আমবাগানগুলি এই রাক্ষসী নদীর নিতান্ত মুখের কাছে জোর হাতে দাঁড়িয়ে কাঁপছে। পদ্মা ঘুমের ঘোরে এক একবার পাশ ফিরছে, আর বিদীর্ণ তটভূমি ঝুপঝাপ করে ভাঙতে ভাঙতে পড়ছে। এখানে বেড়ানোর সুবিধে দেখে বোট বাঁধলাম। একদিন আমরা দুজনে বেড়াতে বেড়াতে বহুদূর চলে গেলাম। সূর্যাস্তের রঙিন আভা মেলাতে না মেলাতেই শুক্লপক্ষের নির্মল জ্যোৎস্না দেখতে দেখতে ফুটে উঠল। সে অন্তহীন সাদা বালির চরের ওপর যখন অজস্র অবারিত উচ্ছ্বসিত জ্যোৎস্না একেবারে আকাশের সীমান্ত পর্যন্ত প্রসারিত হয়ে গেল, তখন মনে হলো যেন জনশূন্য চন্দ্রলোকের অসীম স্বপ্ন রাজ্যের মধ্যে কেবল আমরা দুইজনে ঘুরে বেড়াচ্ছি। একটা লাল শাল মনোরমার মাথার উপর থেকে নেমে তার মুখখানি পেঁচিয়ে তার শরীরটা ঢেকে রেখেছে। নিস্তব্ধতা যখন বাড়ল, কেবল একটা সীমাহীন দিশাহীন শূন্যতা ছাড়া আর কিছুই রইল না। তখন মনোরমা ধীরে ধীরে হাতটা বার করে আমার হাত চেপে ধরল। অত্যন্ত কাছে এসে যেন তার সমস্ত শরীর, মন, জীবন, যৌবন আমার ওপর বিন্যস্ত করে নিতান্ত নির্ভার করে দাঁড়ালো। পুলকিত উদ্বেলিত হৃদয়ে মনে করলাম, ঘরের মধ্যে কি যথেষ্ট ভালোবাসা হয়? এইরকম অনাবৃত অবারিত অনন্ত আকাশ নইলে কি দুটি মানুষকে কোথাও ধরে? তখন মনে হলো আমাদের ঘর নেই, দরজা নেই, কোথাও ফেরার নেই। এমনি করে হাতে হাত দিয়ে উদ্দেশ্যহীন বেড়াতে বেড়াতে চন্দ্রালোকিত শূন্যের ওপর দিয়ে অবারিতভাবে চলতেই থাকবো, চলতেই থাকবো। এইভাবে চলতে চলতে এক জায়গায় এসে দেখলাম সেই বালির মাঝখানে ছোট জলাশয়ের মতো রয়েছে। পদ্মা সরে যাওয়ার পর সেইখানে জল বেঁধে আছে। সেই বালি বেষ্টিত নিস্তরঙ্গ নিশ্চল জলটুকুর ওপরে একটা সুদীর্ঘ জ্যোৎস্নার রেখা পড়ে আছে। সেই জায়গাটা এসে আমরা দুজনে দাঁড়ালাম। মনোরমা কি ভেবে আমার মুখের দিকে চাইল, তার মাথার উপর থেকে শালটা হঠাৎ খসে পড়ল। আমি তার সেই জ্যোৎস্না বিকশিত মুখখানি তুলে ধরে চুম্বন করলাম। সেই সময় সেই জনমানব শূন্য নিঃসঙ্গ মরুভূমির মধ্যে গম্ভীর স্বরে কে তিনবার বলে উঠল, ওকে ওকে ওকে। আমি চমকে উঠলাম, আমার স্ত্রীও কেঁপে উঠলেন। কিন্তু পরক্ষণে আমরা দুজনে বুঝলাম এই শব্দ মানসিক নয়, অমানুষিকও নয়, চরবিহারে জলচর পাখির ডাক। হঠাৎ এত রাত্রে তাদের নিরাপদ নিভৃত বাড়ির কাছে লোক সমাগম দেখে একটু চমকে উঠেছে আর কি। সেই ভয়ের চমক খেয়ে আমরা দুজনেই তাড়াতাড়ি বোটে ফিরলাম। রাতে বিছানায় এসে শুয়ে পড়লাম। ক্লান্ত হয়ে মনোরমা অবিলম্বে ঘুমিয়ে পড়ল।
তখন অন্ধকারে কে একজন আমার মশারির কাছে দাঁড়িয়ে ঘুমিয়ে থাকা মনোরমার দিকে একটি মাত্র লম্বা রোগা অস্থিসার আঙুল দেখিয়ে আমার কানে কানে অত্যন্ত চুপি চুপি অস্ফুট কণ্ঠে কেবলই জিজ্ঞাসা করতে লাগলো, ওকে 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 গো। তাড়াতাড়ি উঠে দেশলা জ্বালিয়ে বাতি ধরালাম। সেই মুহূর্তে ছায়ামূর্তি মিলিয়ে গিয়ে আমার মশারি কাঁপিয়ে বোট দুলিয়ে আমার সমস্ত ঘামে ভেজা শরীর রক্তহীন করে দিয়ে হা 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 করে একটা হাসি অন্ধকার রাত্রির ভিতর দিয়ে বয়ে চলে গেল। পদ্মা পার হলো, পদ্মার চর পার হলো, তার পরবর্তী সমস্ত ঘুমন্ত দেশ গ্রাম নগর পার হয়ে গেল, যেন তারা চিরকাল ধরে দেশ দেশান্তর লোক লোকান্তর পার হয়ে ক্রমশ ক্ষীণতর ক্ষীণতম হয়ে অসীম দূরে চলে যাচ্ছে। ক্রমে যেন তারা জন্ম মৃত্যুর দেশ ছাড়িয়ে গেল। ক্রমে তা যেন সূচের মাথার মতো ক্ষীণ হয়ে এলো। এত ক্ষীণ শব্দ কখনো শুনিনি, কল্পনা করিনি। আমার মাথার মধ্যে যেন অনন্ত আকাশ রয়েছে, আর সেই শব্দ যতই দূরে যাচ্ছে কিছুতেই আমার মাথার সীমানা ছাড়িয়ে যেতে পারছে না। অবশেষে যখন একান্ত অসহ্য হয়ে এলো, তখন ভাবলাম যে আলো নিভিয়ে না দিলে ঘুমোতে পারবো না। যেমনি আলো নেভালাম অমনি আমার মশারির পাশে, আমার কানের পাশে অন্ধকারে আবার সেই চাপা গলা বলতে লাগলো, ওকে 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 গো। আমার বুকের রক্তের ঠিক সমান তালে ক্রমাগত ধ্বনিত হতে লাগলো। সেই গভীর রাতে নিস্তব্ধ বুটের মধ্যে আমার গোলাকার ঘড়িটাও সজীব হয়ে উঠে তার ঘন্টার কাঁটা মনোরমার দিকে প্রসারিত করে শেলফের উপর থেকে তালে তালে বলতে লাগলো, ওকে 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 গো। ওকে 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 গো। ওকে 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 গো। বলতে বলতে দক্ষিণাবাবু পাংশুবর্ণ হয়ে গেলেন। তার কণ্ঠ বুঝে এলো। আমি তাকে স্পর্শ করে বললাম, একটু জল খান। এমন সময় হঠাৎ আমার কেরোসিনের শিখাটা দপদপ করতে করতে নিভে গেল। হঠাৎ দেখতে পেলাম বাইরে আলো হয়েছে, কাক ডেকে উঠেছে, দোয়েল শীষ দিতে লাগলো। আমার বাড়ির সামনের পথে একটা মোষের গাড়ির ক্যাঁচ ক্যাঁচ শব্দ এলো। তখন দক্ষিণাবাবুর মুখের ভাব একেবারে বদলে গেল। ভয়ের কিছুমাত্র চিহ্ন রইল না। রাত্রির কুহকে কাল্পনিক শঙ্কার মত্ততায় আমার কাছে যে এত কথা বলে ফেলেছেন সেজন্য যেন অত্যন্ত লজ্জিত, আর আমার উপর আন্তরিকভাবে ক্ষেপে গেলেন। ভদ্রতা করেও কিছু না বলে হঠাৎ উঠে দ্রুত বেগে চলে গেলেন। সেই দিনই মাঝরাতে আবার আমার দরজায় ঘা পড়ল। ডাক্তার, 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 ডাক্তার।